না, এখন এইভাবে ব্লগটা শুরু করার আমার কোনো ইচ্ছে ছিল না, বাট এখন বাজে ভোর 4টে। আমার এক্সাইটমেন্টে ঘুম ধরছে না, বিকজ আমি ঘুরতে যাব। তো মানে রেগুলারই একটু লেট করে ঘুমাই, বাট আজকে একদমই ঘুম ধরছে না। তোমরা কারা কারা এরকম রয়েছো যাদের ঘুরতে যাওয়ার দিন এলে আর ঘুম ধরে না? যাই হোক মা, এই ক্লিপটা তোমার জন্য না, কারণ তুমি দেখলেই আমাকে পেটাবে। আমি একটুখানি চেষ্টা করি শুয়ে ঘুমোনোর। সো ভ্লগটা স্টার্ট করব একদম যখন যাব তখন থেকে। এখনের জন্য টাটা, গুড নাইট। নেক্সট দিনের সমস্ত প্রস্তুতি সেরে নিয়ে অবশেষে পৌঁছে গিয়েছিলাম সাঁতরাগাছি স্টেশনে। আমাদের টিকিট ছিল শালিমার থেকে, কিন্তু আমরা সাঁতরাগাছি থেকে যাওয়াটাই বেশি প্রেফার করেছিলাম। তো আমাদের ট্রেন অলরেডি আধ ঘন্টা লেট হয়ে গেছে। মানে ইন্ডিয়ান রেলওয়ে এটা এক্সপেক্ট করবো না, এটা ভুল ছিল। আমি আজকে মানে স্টেশনে আসার পর বলছিলাম যে আমার মনে হচ্ছে আজকে ট্রেনটা রাইট টাইমে আসবে, বাট অ্যাজ ইউজুয়াল আমাকে তো খারাপ প্রমাণ করতেই হতো। সো ইটস লাইক 8:52-তে সাঁতরাগাছি থেকে ছাড়ার কথা ছিল পুরী গরিবরথ এক্সপ্রেস, বাট এখন ইটস 9:29 এখনো আসেইনি। ট্রেন লেট করুক, সুনামি চলে আসুক, পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমি ব্লগ করতে থাকবো আর তোমাদের পুরীর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউনড। ও হ্যাঁ, তোমাদের সাথে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমার এই ব্লগটা কিন্তু আর 5টা ব্লগের মতো হবে না। কখনোই ব্লগটা এটা দিয়ে স্টার্ট হবে না যে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য পুরী অ্যান্ড অল এইসব কথা দিয়ে স্টার্ট হবে না। আমার এই ভিডিওটা হবে ভীষণ র, ব্রুটাল আর অনেস্ট। বন্ধ করছি, এটা খুলি। So finally the train is here and আমরা উঠে পড়েছি। ট্রেনটা প্রায় 1 ঘন্টার মতো লেট আছে, বাট ঠিক আছে, আফটার অল এসে যাচ্ছে, মানে ক্যান্সেল হয়ে তো যায়নি। আমরা উঠে পড়েছি, এখন বাজে পাক্কা 10টা। লাইক 1 মিনিট বাকি আছে, কেন 1 মিনিট বাকি আছে, বাট ইটস ওকে। মানে একটা সেই হয় না ট্রেন ওঠার পর একটা থ্রিলিং টাইপ অফ ভাব, তো সেইটা মনে হচ্ছে। অ্যান্ড মানে মনে হচ্ছে এবার রিয়েলাইজেশন হিট করছে যে আমরা পুরী যাচ্ছি। সো ইয়া, মাঝখানে তো ডেফিনেটলি কিছু কিছু ক্লিপস অ্যান্ড অল তো শেয়ার করবোই। বাকি মেইন ব্লগ স্টার্ট হবে কাল থেকে। সো আর ইউ এক্সাইটেড টু সি পুরী সমুদ্র জাস্ট লাইক মি? আই নো ইউ আর এক্সাইটেড। ক্লিপে দেখা হচ্ছে। বানানো গোছানো কথাবার্তা আমার দ্বারা হয় না, বিকজ আই এম #ইন্ট্রোভার্ট। আমার কথা বলার আগে মাইন্ড ভাবে যে এটা বলে ফেললাম, ভুল বলে ফেললাম, সেটা হয়। ঠিক আছে, মানিয়ে নেবে, আমি জানি। রাতের বেলা এক মুহূর্তের জন্য দেখে মনে হলো আমি মর্গে চলে এসেছি। ট্রেনে উঠেই সবাই খাবার দাবার খেয়ে আগেই ঘুমোতে চলে গেছে। আমাদের চোখে এদিকে ঘুম নেই, কারণ আমরা নিশাচর প্রাণী। তাই খেলতে বসেছিলাম এই উনো। যেহেতু কারোর ডিস্টার্ব না হয় তাই জন্য আমরা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খেলছিলাম। আর বাইরে এরকম কালো গুটগুটে অন্ধকারওয়ালা প্রকৃতির দৃশ্য ছিল, খুবই একটা রোমাঞ্চকর ফিল লাগছিল। তারপরেই আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই রুবরু হলাম এই দৃশ্যটার সাথে। এই পাহাড়ি দৃশ্যটা আসলে তোমাদের বলে দেয় যে সমুদ্র ঘুরে আসার পর তোমাদের পাহাড় ভ্রমণ করতে যেতে হবে। যেই দৃশ্যটার জন্য পুরীতে আসা, অবশেষে সেই দৃশ্যটাই দেখতে পেলাম আমরা। দুই চোখ থেকে যেন একরাশ ক্লান্তি দূরে চলে গেল। তারপরেই এলাম হোটেলে চেক ইন করতে। যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তাই আমি এখানে হোটেলের কোনো ডেসক্রিপশন দিচ্ছি না। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। সন্ধেবেলা যখন বেরিয়েছিলাম সবার আগে ফুচকা দেখেই ফুচকা খেতে চলে গিয়েছিলাম। আর আমার মুখের রিয়াকশনটা কেন এরকম জানতে পারবে। নো হেট ফর ওড়িশা, বাট ফুচকা এখানকার আমার একদম ভালো লাগেনি। হয়তো হতে পারে যে এটা টুরিস্ট প্লেস বলে তাই জন্য এরকম ফুচকা, বাট ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট ফুচকা আই হ্যাভ এভার হ্যাড। এগেন নো হেট ফর ওড়িশা। মানে হয়তো গুপচুপ খেতে খুব ভালো, বাট আমি এখনো পর্যন্ত কলকাতার ফুচকাতেই স্টিক থাকছি।
কিছুক্ষণ ঘুরু করার পর দেখতেই পেলাম এই সোডার দোকানটা। বিশ্বাস করো, কোল্ড ড্রিঙ্কস ডেফিনেটলি আমি ভালোবাসি, কিন্তু সোডার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে, আর তাই জন্যই এই সোডাটা ট্রাই করতে গিয়েছিলাম। ও বাবা, সেটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। ও যে মশালাটা এর মধ্যে দিয়েছিল সেটি খাওয়ার সময় এমনভাবে নাকে লাগছিল, মানে আমি যতবার খেয়েছি ততবারই কাশছিলাম, কিন্তু খেতে ছিল খুবই রিফ্রেশিং যেহেতু লাইম ফ্লেভারটা নিয়েছিলাম। সোডা এমন খাওয়াও যাতে কাশতে কাশতে মানুষ বেহোশ হয়ে যায় আর সোডাই না খেতে পারে। আমি লিটারালি সোডাটা খেতে খেতে মনে হয় যতবার খেয়েছি ততবার আমি কেসেছি, নাকের ভেতরে 10 বার আমার মশলাটা চলে যাচ্ছে। ওহ বাপরে বাপ। চলো এরপর নেক্সট কি খাওয়া যায় সেটার খোঁজে আমাদের যেতে হবে। বলে তো দিয়েছিলাম যে নেক্সট কি খাবো সেটার খোঁজে চলে যেতে, কিন্তু এই মাছের দোকানগুলোর সামনে গিয়ে বুঝতে পারলাম যে এটা খাওয়ার থেকে কিছু না খেয়ে থাকাটা অনেক বেটার। তাই ওইখান থেকে ডিরেক্ট ইউটার্ন মেরে চলে গিয়েছিলাম সমুদ্রের এই যে একটা স্নিগ্ধ ভাবটা সেটা অনুভব করতে। শহরের একরাশ ক্লান্তিকে এই সমুদ্রের ধারে ঝেলে ফেলে দিচ্ছিলাম। এইভাবেই কাটলো আমাদের প্রথম দিন। নেক্সট ডে বেরিয়ে পড়েছিলাম একদম ফুল এনার্জেটিক হয়ে। গুড মর্নিং, পুরীতে আজকে সেকেন্ড ডে, আর আজকের দিনটা একটু এনার্জেটিকভাবে স্টার্ট হয়েছে। কালকে অনেক টায়ার্ড ছিলাম, তাই জন্য হয়তো সেভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, আর মানে বেসিক ছিল, আর সেরকম কিছু যায়নি। আজকে এখন আমরা যাচ্ছি ঘুরু করতে, বাট মানে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আমরা যাব না বা কোনো গাড়িও বুক করিনি। আজকে আমরা একটা ইউনিক ওয়েতে যাওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে বাইক রেন্ট করে যাওয়া। তোমাদেরকে সমস্ত ডিটেলস আমি এখানে বলে দেবো, তোমরা কিভাবে বাইক রেন্ট করবে, কত কি পড়বে, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন আমরা যেখানে যাচ্ছি আগে একবার সেখানে গিয়ে কথা বলি, দেন তারপর তোমাদেরকে সেই ক্লিপগুলো দিচ্ছি। যেটা তোমাদের বললাম যে বাইক রেন্ট করার জন্য আমরা গিয়েছিলাম এই একটা দোকানে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বারবার বলছি, আমি বা আমরা সমস্তটাই নিজেরা রিসার্চ করেছি মাসের পর মাস ধরে, তারপরেই গিয়ে সমস্ত জিনিসগুলো করেছি। আমরা ওই দিন এই 4টে জায়গা ভিজিট করব বলে ঠিক করেছিলাম। এছাড়াও তোমরা নানান রকমের ট্যুর করতে পারো। ঘুরতে যাওয়ার জন্য ওটিডিসির ভলভো বাস বা নর্মাল যে ভলভো বাসগুলো রয়েছে ওইটা 300 থেকে 500 বা 600 পার হেড তোমরা সমস্ত কিছু ঘুরে আসতে পারো। এই দিকে একটা লম্বা রাইডে যাওয়ার আগে আমরা করে নিচ্ছিলাম পেট পুজো, যেটা কিনা ডমিনোজে। পুরীতে এসে একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। এখানে খাওয়া দাওয়ার সমস্যা ভীষণভাবে ফেস করেছি। যাই হোক, এসব বাদ দেওয়া যায় বিকজ অফ দিস নেচার। এই সুন্দর দৃশ্যগুলো দেখে বারবার আমার একটাই গান মনে পড়ছিল, ইয়ে কাহা গয়ে হাম। তোমরা যদি এসো, যা বললো এসো কেন বলছি আমি? Oh my god, I don't know how to talk. Trust me, এটা তোমাদের নেওয়া সবথেকে বেস্ট ডিসিশন হবে এইভাবে আসা, কারণ এতে তোমরা এই গ্রিনারিটা এনজয় করতে পারবে। জাস্ট লুক অ্যাট দ্য রোড, এত সুন্দর রাস্তা, দুদিকে লিটারালি গ্রিনারিতে ভর্তি। সো তোমরা যদি এইভাবে আসো তাহলে তোমরা তোমাদের মতো করে ড্রাইভ করতে পারবে, আর তোমাদের যাদের ওই লং ড্রাইভে যাওয়ার যে একটা স্বপ্ন থাকে সেটা ডেফিনেটলি ফুলফিল হয়ে যাবে। আমি তো ডেফিনেটলি রেকমেন্ড করবো তোমরা এইভাবে এসো। প্রসিজিয়ার একদমই মানে কোনো কঠিন কিছু প্রসিজিয়ার না, খুব সিম্পলভাবে তোমরা আসতে পারবে। তোমরা জাস্ট যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যেতে পারো, বা আমি যেটাই গেছি সেখানেও যেতে পারো। হ্যাঁ, তবে একটা জিনিস বলে দেবো, তোমরা গাড়ি নেওয়ার আগে ডেফিনেটলি গাড়িগুলোকে একবার চালিয়ে দেখে নেবে, সমস্ত ব্রেকস, গিয়ার অ্যান্ড অল এগুলো সব দেখে নেবে, বিকজ ওই গাড়িগুলো কিন্তু আমাদের গাড়ির মতো থাকে না, মানে যত্ন সহকারে থাকে না, যেমন গাড়ি করে থাকে। সো ওইটা একটুখানি দেখে নেবে, আর অবশ্যই বার্গেন করবে। ওরা একটা হিউজ অ্যামাউন্ট বলবে, বাট তোমরা সেটাকে বার্গেন করে কমিয়ে নিতে পারবে। তারপর যদি ডকুমেন্টেশনের কথায় আসি, তাহলে ডেফিনেটলি তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে আর আধার কার্ড লাগবে। এই দুটো তোমরা ফটোকপি রাখতে পারো, জেরক্স রাখতে পারো, বা অরিজিনালও রাখতে পারো, বাট আমি বলবো ফোনেই ফটো রাখবে। ওরা জাস্ট নাম্বারগুলো লিখে নেবে, ফর্ম ফিল আপ করে ব্যাস, তারপর তোমাদের গাড়ি দিয়ে দেওয়া হবে। আমি এখানে নিয়েছি স্কুটি, বিকজ বাইকগুলো অতটা ভালো লাগছিল না, মানে চালিয়েছি একটু প্রবলেম হচ্ছিল, সো ওই জন্য স্কুটি নিয়েছি। জাস্ট আমি এতটা দূর চলে এসেছি, প্রায় 10-12 কিলোমিটার মতো চলে এসেছি। ভীষণ স্মুথ রাইড, আর রাস্তা খুব সুন্দর। তবে আরেকটা জিনিস, আরেকটু কেয়ারফুল হয়ে সবসময় থাকবে তোমরা। তো চলো এইভাবে আমরা চন্দ্রভাগা বিচ পৌঁছাই, তারপর তোমাদেরকে সেখানে ভিউজটা দেখাবো।
আই নো তোমাদের দেখেও প্রচণ্ড এইরকম জায়গা ভিজিট করতে ইচ্ছা করছে। সময় বের করো আর চলে এসো, কারণ সময় তোমার জন্য একদমই দাঁড়িয়ে নেই। এই মন্দিরটাকে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের থ্রু দিয়ে দেখব না, দেখব মন্দির সম্পর্কে কিছু তথ্য জানতে। কোণার্কের সূর্য মন্দিরের প্রধান রহস্য হলো এর নকশা এবং নির্মাণ কৌশল। এই মন্দিরের দেওয়ালের গায়ে আঁকা ছবিগুলো পর্যটকদের ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, ভাবতে বাধ্য করায় যে কি এমন রহস্য থাকতে পারে এই ছবিগুলোর পেছনে। বলা হয় মন্দিরটি সূর্য দেবতার রথের প্রতিনিধিত্ব করে, যেখানে 24টি চাকা রয়েছে এবং 6টি ঘোড়ার একটি দল এটিকে টেনে নিয়ে যাচ্ছে বলে মনে করা হয়। এই মন্দিরটি 1250 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। 118 বছর ধরে মন্দিরটি কেন বন্ধ রয়েছে সেই প্রশ্নের উত্তরটি আজও ভীষণভাবে অস্পষ্ট। মন্দিরটি এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর কাঠামোর বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে, তবুও এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় মন্দিরগুলির মধ্যে একটি। এর কাঠামোটি তৈরি করা হয়েছে কালো গ্রানাইট পাথর দিয়ে এবং এটি তৈরি করতে আনুমানিক 12 বছর সময় লেগেছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সূর্যের প্রথম রশ্মি মূল প্রবেশপথে পড়ে। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির মধ্যে একটি ছিল যে নির্মাণে চুম্বক ব্যবহারের কারণে সূর্য মূর্তিটি বাতাসে ঝুলে থাকত। এটি কিভাবে ঘটেছিল তা বছরের পর বছর ধরে একটা রহস্য ছিল। অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে লোডস্টোন নামে পরিচিত একটি 52 টন ওজনের পাথর এই মন্দিরের ভিতরে স্থাপন করা হয়েছিল এবং এটি একটি প্রাকৃতিক চুম্বক হিসেবে কাজ করেছিল, যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়নি। এই মন্দিরটি মূলত সমুদ্র তীরে অবস্থিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সমুদ্রের জলের স্তর হ্রাস পেতে থাকে এবং মন্দিরটি উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে স্থানান্তরিত হয়। প্রকৃতির ঘেরাটোপ এবং বারবার আক্রমণ হওয়ার ফলে মন্দিরের কাঠামোটাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বেসিক তথ্য দিয়েই আজকের আমার এই কোণারক যাত্রা শেষ হলো। যারা আসবে বলে ঠিক করেছো তারা আগে থেকেই এই গল্পের থ্রু দিয়ে রোমাঞ্চটা ফিল করো। নেক্সট ভিজিট করেছিলাম এই সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামটা। এখানকার প্রবেশ মূল্য ছিল 40 টাকা পার হেড। এইভাবেই শেষ হলো আমাদের দ্বিতীয় দিন। গাড়ি জমা দিয়ে চলে এলাম আবার হোটেলে, দেন রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। থার্ড ডে ছিল আমাদের বাড়ি ফেরার দিন। শেষবারের মতো সমুদ্রকে দেখে বেরিয়ে পড়েছিলাম গন্তব্যের পথে। পুরো ট্রিপটাই মিক্সড ফিলিংস ছিল। খাবারের দিক আর পাবলিক ট্রান্সপোর্টে অত্যধিক ভাড়া চাওয়ার বিষয়টা ভীষণই ডিস্টার্বিং ছিল, কিন্তু ঘোরার বিষয়টা এই সমস্ত মন খারাপকে পেছনে ফেলে দিয়েছিল। ভালো মন্দ নিয়েই জীবন। ভালো মেমোরিজ নিয়ে ফিরলাম নাকি খারাপ মেমোরিজ নিয়ে ফিরলাম সেটার থেকেও বড় কথা হচ্ছে মেমোরিজ নিয়ে ফিরলাম, এক রাশ মেমোরিজ নিয়ে বাড়ি ফিরলাম। আবার দেখা হবে। সায়োনারা।